সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশে আজ এখন যে আগুন জ্বলছে, এই আগুন শুধু মিসাইল বা ড্রোনের নয়, এটা ক্ষমতার, কৌশলের আর ন্যারেটিভের যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, যাকে আমরা টেম্পু কাকু বলে জানি, যিনি যুদ্ধ শুরু হলে নিজেকে নায়ক বানাতে চান আর পরিস্থিতি খারাপ হলে দূরে সরে যেতে চান। টেম্পু কাকুর রাজনৈতিক স্টাইল খুবই স্পষ্ট। তিনি সবসময় উইনার হিসেবে বা বিজয়ী হিসেবে নিজেকে তুলে ধরতে চান। দ্বিতীয়বার ক্ষমতায় এসে তিনি দাবি করেছিলেন তিনি নাকি একসাথে 5টি যুদ্ধ থামিয়েছেন। এমনকি তিনি এটাও বলেন তার এই কূটনৈতিক সাফল্যের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। কিন্তু ইতিহাস বলছে বাস্তবতা সবসময় তার দাবির সাথে মেলে না। উদাহরণ হিসেবে ধরা যাক, নেতা কাকুর দেশ যখন ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথম আঘাত হানে, শুরুতে টেম্পু কাকু সরাসরি কোনো দায় নেননি। কিন্তু পরিস্থিতি যখন তার অনুকূলে বা তার পক্ষে যায়, তখন তিনি দাবি করেন এই অপারেশন মিডনাইট হ্যামারের পরিকল্পনা তারই ছিল। অর্থাৎ সফলতা এলে কৃতিত্ব নিজের, আর ব্যর্থতা এলে দায় অন্যের। কিন্তু চিরাচরিত এই চিত্র বর্তমান ইরান ও যুক্তরাষ্ট্র সংঘর্ষের একটু ভিন্ন পথে চলে গিয়েছে। অপারেশন এপিক ফিউরি নাম দেয়া থেকে শুরু করে ইরানের সামরিক ক্ষমতা ধ্বংসের দাবি করেন টেম্পু কাকু। কিন্তু এখন টেম্পু কাকু সরাসরি এই যুদ্ধের দায় নিতে চাইছেন না, বরং তিনি ধীরে ধীরে দায়িত্ব ঠেলে দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে। তার মতে পিট হেগসেট এই যুদ্ধ শুরু করেছে, তাই এর যাবতীয় দায়ভার এখন হেগসেটের। কিন্তু কেন? কারণ এই যুদ্ধ সহজ নয় এবং এই যুদ্ধে জয়ের সম্ভাবনা টেম্পু কাকুর নেই বললেই চলে। আর এ কথাটাই বলছেন সমর বিশ্লেষকেরা। বিশ্লেষকরা আরও বলছেন বর্তমান এই যুদ্ধ এমন এক যুদ্ধ যেখানে শত্রু দুর্বল নয়, বরং কৌশলে অনেকটাই এগিয়ে। ইরান এখন আর শুধু প্রচলিত যুদ্ধ করছে না, তারা ব্যবহার করছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি করার কৌশল। আর এর সবচেয়ে বড় উদাহরণ শাহেদ 136 ড্রোন। এই ড্রোনগুলো দেখতে সাধারণ, গতি কম, কিন্তু ভয়ঙ্করভাবে কার্যকর। প্রতিটি ড্রোনের দাম মাত্র 20 থেকে 30 হাজার ডলার। কিন্তু সমস্যা হলো এই ড্রোনগুলো একটি কখনো আক্রমণ করে না। এই ড্রোনগুলো একসাথে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, কখনো 10টা, কখনো 50টা, বা কখনো 100-এরও অধিক ড্রোন একসাথে আকাশে ভেসে এসে আক্রমণ করে। এখন প্রশ্ন, এই সস্তা ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্র কি করছে? এর উত্তর খুবই সহজ। তারা ব্যবহার করছে তাদের সবচাইতে উন্নত প্রযুক্তি, F-16 ফাইটিং ফ্যালকন, AIM-9 সাইড উইন্ডার, AIM-120 আমরান। একটি F-16 যুদ্ধবিমান 1 ঘন্টা আকাশে রাখতে খরচ হয় প্রায় 25,000 ডলার। এদিকে একটি AIM-9 ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 4.85 লাখ ডলার, অর্থাৎ প্রায় 5 লাখ ডলার। আর AIM-120 এক একটির দাম 10 লাখ ডলারেরও বেশি। অর্থাৎ ইরানের 20,000 ডলারের একটি ড্রোন ভূপাতিত করতে আমেরিকার খরচ হচ্ছে লাখ লাখ ডলার। তাই এটা শুধু যুদ্ধ নয়, এটা অর্থনীতির উপর চাপ সৃষ্টি করার এক ধরনের ফাঁদ। বিশ্লেষকরা এই পরিস্থিতিকে বলছেন মশা মারতে কামানের ব্যবহার। অর্থাৎ আপনি যাকে আক্রমণ করবেন সেটা খুবই ক্ষুদ্র বা নগণ্য বা সামান্য, কিন্তু আপনার কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে কামানের গোলা। আর কামানের গোলা সবসময় একটু ব্যয়বহুলই হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় বলা হয়েছে এই মডেল দীর্ঘমেয়াদে টেকসই নয়। অর্থাৎ এভাবে যুদ্ধ করতে থাকলে কখনোই আমেরিকা ইরানের সাথে পেরে উঠবে না। কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ টিকে থাকে অর্থনীতির উপর। আরো বড় সমস্যা হচ্ছে লজিস্টিক্স। 24 ঘন্টা আকাশে যদি আপনি একটি যুদ্ধবিমান রাখেন,
এর অর্থ হচ্ছে আপনার যুদ্ধবিমানের পাইলট ক্লান্ত হয়ে যাবে, ইঞ্জিনের উপর অতিরিক্ত চাপ বাড়বে এবং রক্ষণাবেক্ষণের খরচও বাড়বে। এই বিমানগুলো সাধারণত ডিজাইন করা হয়েছে বড় আক্রমণের জন্য, ছোটখাটো ড্রোন শিকার করার জন্য নয়। ফলে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের এয়ার পাওয়ারই ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি করেছে সৌদি আরব। তারা চায় যুক্তরাষ্ট্র যেন যুদ্ধ চালিয়ে যায়, কারণ তাদের দৃষ্টিতে ইরান এখন তাদের সবচাইতে বড় নিরাপত্তা হুমকি। নিউ ইয়র্ক পোস্ট সহ অন্যান্য গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব মনে করছে এখন যদি ইরানকে থামানো না যায়, তাহলে ভবিষ্যতে তাদের নিজেদের ভূখণ্ড টার্গেটে পরিণত হতে পারে। এখন প্রশ্ন, এই জটিল পরিস্থিতিতে ট্রাম্প কি করছেন? Talking and that he has been encouraging you to do certain things related to Iran. Can you share? Well, he's a warrior. He does. Yeah, he's a warrior. He's fighting with us, by the way. Saudi Arabia has been excellent. And তিনি ধীরে ধীরে একটি পরিচিত কৌশল ব্যবহার করছেন, যার নাম ভিক্টোরি ডিক্লারেশন স্ট্র্যাটেজি। অর্থাৎ বাস্তবে যুদ্ধ শেষ না হলেও নিজেকে নিজেই বিজয়ী ঘোষণা করা। এটা নতুন কিছু না। ইতিহাসে বহুবার দেখা গিয়েছে, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পূর্বে রাজনৈতিক নেতারা নিজেদের জয়ী ঘোষণা করেন। ট্রাম্পও ঠিক একই পথে হাঁটছেন। বাস্তবতা হলো এই যুদ্ধ এখনো অনিশ্চিত। ইরান একের পর এক আক্রমণ চালাচ্ছে, তারা নতুন নতুন ভিডিও প্রকাশ করছে, এমনকি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করছে। যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করছে, তবু একটি বিষয় কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ সহজ নয়। এই যুদ্ধ যদি আরো 2 থেকে 3 মাস চলে, তাহলে কি হতে পারে? যুক্তরাষ্ট্রের খরচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেই সাথে তেলের বাজারে আসবে অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতি পড়বে বড় চাপের মুখে। কারণ মধ্যপ্রাচ্য শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটা বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের কেন্দ্র। বিশ্বে যত তেল এবং গ্যাস রপ্তানি হয় বা সাপ্লাই হয়, তা এই মধ্যপ্রাচ্য থেকেই আসে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কিভাবে বেরিয়ে আসবে? নিজেকে বিজয়ী ঘোষণা করে, নাকি বাস্তব কোনো সমাধান নিয়ে? আর শেষ পর্যন্ত এই আগুনে কে বেশি পুড়বে, যুক্তরাষ্ট্র নাকি ইরান নাকি পুরো বিশ্ব? যুদ্ধ কখনো শুধু ময়দানে হয় না, যুদ্ধ হয় অর্থনীতিতে, যুদ্ধ হয় রাজনীতিতে, আর মানুষের মনের ভেতরে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।